রিজিউম রেকর্ডিং দিয়ে দিলাম। আচ্ছা, তো আজকে আমি সেট বি নিয়ে আলোচনা করব। দেখো প্রথম প্রবলেমটা কি বলছে? প্রথম প্রবলেমটা বলছে যে ম্যাক্সিমাম নাম্বার। হ্যাঁ? সো এখানে প্রবলেমটা খুবই ইজি। ইউ আর গিভেন অ্যান অ্যারে অফ ইন্টিজার্স, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অ্যামং দেম। ফার্স্ট লাইন অফ দ্য ইনপুট ইজ n, which is the number of integers to follow. মানে তুমি প্রথম যে নাম্বারটা ইনপুট দিবা তত তত সংখ্যক তুমি নাম্বার ইনপুট দিতে হবে। মানে মনে করেন আমি প্রথমে ইনপুট দিলাম 5, তার মানে হচ্ছে তুমি পরের লাইনে 5টা সংখ্যা ইনপুট দিতে হবে এবং এই 5টা সংখ্যার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা তোমার আউটপুট করতে হবে। এই যে দেখো এখানে আমি বলছি 5, প্রথমে ইনপুট দিচ্ছি 5, তার মানে হচ্ছে আমার 5টা সংখ্যা ইনপুট দিতে হবে। তো আমি দিলাম ইনপুট 1 2 3 4 5 ফ্রম মাই কিবোর্ড। ঠিক আছে, তো এই 5টা সংখ্যাকে সে অ্যানালাইজ করে দেখলো যে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 5, সো এখানে সে 5 দিল। পরের বার আমি ইনপুট দিলাম হচ্ছে 3, মানে হচ্ছে এখন আমি 3টা সংখ্যা ইনপুট দিব। তো আমি ইনপুট দিলাম 10 20 30। সো স্বাভাবিকভাবেই এখানে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে 30, তো আমি 30 আউটপুট দিলাম। এখন এই প্রবলেমটা তুমি সলভ করবা কিভাবে সেটা তোমার সেটা আমি ক্লাসে অতীতে দেখিয়েছি। সো এটা আমি আলাদাভাবে দেখানোর দরকার নাই যেটা কিভাবে করতে হবে। তুমি জাস্ট ইনপুট নিতে থাকবা এবং সেটাকে একটা সংখ্যাকে তুমি ম্যাক্সিমাম ধরে বসে থাকবে আগে থেকে। যেমন ধরো একটা নেগেটিভ নাম্বারকে তুমি ম্যাক্সিমাম ধরে বসে থাকতে পারো যে ম্যাক্স ইজ ইকুয়াল টু -10 ফর এক্সাম্পল। এখন তুমি নর্মালি তো ইন্টিজার নাম্বার দিবা, তুমি নর্মালি এখানে পূর্ণ সংখ্যাই দিবা, তাই তো? সো তুমি যে সংখ্যাগুলো ইনপুট নিতে থাকবা সেই সংখ্যাগুলোকে কন্টিনিউয়াসলি ওই ম্যাক্সের সাথে তুলনা করতে থাকবা। যেমন ধরো প্রথম ইনপুট, এই যে প্রথম যে ইনপুটটা আমি দিয়েছি 1 কে তুমি তুলনা করবা -10 এর সাথে, মানে তুমি প্রথমে যেটা ম্যাক্স হিসেবে চিন্তা করছিলে সেটাকে। তো স্বাভাবিকভাবেই 1 তো ওই ম্যাক্সের রাইট নাও যে ম্যাক্স আছে সেটার চেয়ে বড়। তো তুমি এখন ম্যাক্সকে আপডেট করে ফেলবা 1 দিয়ে, মানে এখন আমার ম্যাক্স হচ্ছে 1। পরে যখন তুমি ইনপুট দিলা, মনে করো ফর এক্সাম্পল পরে গিয়ে 3 দিলা ইনপুট, তো 3 তো ডেফিনেটলি এখন যে ম্যাক্স আছে তার চেয়ে বেশি হবে। তো তুমি 3 কে নতুনভাবে আপডেট করে ফেলা। এখানে যদিও ইনপুট দেয়া আছে 1 2 3 4 5, মানে অ্যাসেন্ডিং অর্ডারে ছোট থেকে বড়, বাট এখানে কিন্তু এটা জরুরি না যে এটা অ্যাসেন্ডিং অর্ডারেই থাকবে। এটা 3 2 1 4 5 এইভাবে থাকতে পারে, যেভাবে ইচ্ছা থাকতে পারে। সে জাস্ট ইনপুট নিতে থাকবে এবং ওই সময়টাতে যে ম্যাক্স আছে তার সাথে তুলনা করে বলবে যে এখন যে সংখ্যাটা ইনপুট দিলাম সেই সংখ্যাটা আমার আগের ম্যাক্সের চেয়ে বেশি। যদি আগের ম্যাক্সের চেয়ে বেশি হয়ে যায় তাহলে এখনের যে সংখ্যাটা ইনপুট দিছি সেটা এখন নতুন করে ম্যাক্স হয়ে যাবে অথবা ম্যাক্সিমাম নাম্বার হয়ে যাবে। এভাবে আগাতে থাকবা, লুপ থেকে বের হয়ে আসবা, বের হয়ে লুপের মধ্যে যতবার তুমি ম্যাক্স আপডেট করছো লাস্টলি যে ম্যাক্সটা আপডেটেড হয়েছিল সেটাই তোমার ম্যাক্সিমাম নাম্বার। এবং এই প্রবলেমটা নিয়ে আমি আর বেশি কথা বলছি না কারণ এটা আমি আগে দেখিয়েছি একবার। আচ্ছা, পরের প্রবলেমে আসি। এখানে বলছে মিনিমাম নাম্বার, সেম প্রবলেম, জাস্ট তোমার এখন মিনিমামটা নিতে হবে, তাই তো? সবচেয়ে ছোট যে সংখ্যাটা সেটা তোমার নিতে হবে। ওকে, এটা একই রকম ভাবে এর পরের প্রবলেমটা, এটা হচ্ছে এরে কোয়েরি। ঠিক আছে, প্রবলেম 3 এটা হচ্ছে এরে কোয়েরি। এখানে বলছে ইউ আর গিভেন অ্যান এরে অফ ইন্টিজার্স, তোমাকে একটা পূর্ণ সংখ্যার এরে দেয়া হবে। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ডিফারেন্স বিটুইন এনি টু ভ্যালু অফ ইন্ডিসেস। ইন্ডিসেস বলতে বোঝায় এরের ভিতরে যে সংখ্যাগুলো থাকে বা যে এলিমেন্টগুলো থাকে সেগুলোকে বলা হয় ইন্ডিসেস। তো এখানে বলছে ম্যাক্সিমাম ডিফারেন্স বিটুইন এনি টু অফ এনি টু ভ্যালু অফ ইন্ডিসেস, মানে যে কোনো দুইটার মধ্যে সবচেয়ে বেশি গ্যাপ যেটা আছে সেটা তোমার প্রকাশ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে কিছু বলছে দেখো। ফার্স্ট লাইন অফ the input is n, which denotes the number of integers to follow। যে আগের মতোই আমি প্রথমে 5 দিলাম, মানে আমি 5টা সংখ্যা ইনপুট দিব। বাট এখন এর প্রবলেমটা কিন্তু একটু ডিফারেন্ট। এখন হচ্ছে ম্যাক্সিমাম যে পার্থক্য সেটা তোমার প্রিন্ট করতে হবে। যেমন ধরো 1 2 3 4 5, এখান থেকে ম্যাক্সিমাম ডিফারেন্স দেখো কি হয়। 1 এর সাথে 2 এর পার্থক্য কত? 1। 1 এর সাথে 3 এর পার্থক্য কত? 2। 1 এর সাথে 4 এর পার্থক্য কত? 3। 1 এর সাথে 5 এর পার্থক্য কত? 4। তো স্বাভাবিকভাবেই সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে 4, তো এখানে আমরা 4 প্রকাশ করলাম। ওকে, দেন আছে এখানে আমি ইনপুট দিচ্ছি 4টা সংখ্যা। আমি ইনপুট দিলাম 7 8 9 10। এখানে ম্যাক্সিমাম ডিফারেন্সটা কত? 7 8 9 10। ঠিক আছে, তো ম্যাক্সিমাম ডিফারেন্স ডেফিনেটলি সবচেয়ে ছোট সংখ্যা এবং সবচেয়ে বড় সংখ্যার মধ্যে পার্থক্য। তাহলে বুঝতেই পারছো আমি যদি ইনপুট দেওয়ার সময় এখানে 1 2 3 4 5 না দিয়ে আমি যদি উল্টাপাল্টা করে দিতাম সেক্ষেত্রে তুমি কি করতা? সেক্ষেত্রে তোমাকে প্রথমে সবচেয়ে ছোট যে সংখ্যা সেটা আগে ঠিক করতে হবে, কারণ সবচেয়ে বড় সংখ্যার সাথে সবচেয়ে ছোট সংখ্যার পার্থক্যই সবচেয়ে বেশি হবে, এটা তো স্বাভাবিক, তোমরা বোঝো। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, ইনপুট পাওয়ার পরে যদি দেখো তো ইনপুটগুলা যে এরকম সাজানো না বা সর্টেড না, সেক্ষেত্রে তোমার সবচেয়ে ছোট সংখ্যাটা বের করা লাগবে, যেটা তুমি আগের প্রবলেমগুলোতে করছো। কয়েকটা সংখ্যা থেকে সবচেয়ে ছোট সংখ্যা বের করার প্রসেসটা তোমার জানা থাকার কথা যদি তুমি আগের প্রবলেমটা সলভ করে ফেলো। দেন আবার একইভাবে সবচেয়ে বড় সংখ্যাটা তুমি এখান থেকে বের করে ফেলবা। দেন সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যার পার্থক্যটাই হচ্ছে তোমার আউটপুট হবে। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো। দেন আমরা যেটা যাব সেটা হচ্ছে প্রবলেম 4, বাইনারি কনভার্সন। এখানে বলছে ইউ আর গিভেন এ ডেসিমাল নাম্বার n,
n is always নন নেগেটিভ, মানে এটা হচ্ছে তোমার কখনোই নেগেটিভ হবে না, ঠিক আছে? আচ্ছা, রাইট এ প্রোগ্রাম দ্যাট টেক্স n and prints it in its binary form, মানে তুমি 345 দিছো, 345 এর যে বাইনারি সেটা হচ্ছে এই যে এটা তোমার প্রিন্ট করতে হবে। শূন্যর বাইনারি তো শূন্যই, 287 বাইনারি হচ্ছে এই যে যেটা দেখা যাচ্ছে সেটা। এখন কাহিনী হচ্ছে তুমি যদি বাইনারির কনভার্সন পারো, ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন যদি আমি পারো, এবং যেটা তোমার অবশ্যই পারা উচিত, কারণ আমি তো ডিজিটাল ডিভাইসে এগুলো পড়ানো হয়ে গেছে যে নাম্বার কনভার্সন, এক বেস থেকে আরেক বেসে যাওয়া। সো তুমি 2 দিয়ে ভাগ করতে থাকবা, ভাগশেষগুলোকে কাউন্ট করতে থাকবা। সো ওই জিনিসগুলোকে নিয়ে তুমি কিভাবে স্টোর করবা সেটা তোমার উপর, এটাই তোমার অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? প্রসেসটা তো সবাই জানো যে আমরা কিভাবে একটা সংখ্যাকে বাইনারি ডেসিমাল থেকে বাইনারিতে নিয়ে যাই। আমি কালিটা একটু বড় করি। ধরো আমি বললাম তোমাকে 345, তুমি যেটা করবা সেটা হচ্ছে এইভাবে 2 তুমি ভাগ করতে থাকবা, কত হয় 2 একে 2, 14, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 1, এরকম ভাবে আগাতে থাকবো আমরা। আমি কালিটা বদলাই দিই, হ্যাঁ এটাই ভালো। তারপর 272 কে ভাগ করব, 8 দুগুণে 16, 12, 6 দুগুণে 12, এখানে থাকবে 0, এখানে আমরা এইভাবে চলতে থাকবে আর কি। মনে করো 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 0, তারপর আবার ভাগ করো 2 দ্বারা, তো এখানে কি আসবে 2 দুগুণে 4, 13, 6 দুগুণে 12, 1, তারপর আবার আসবে 13 দুগুণে 26, 0, চলতে থাকুক। 6 দুগুণে 12, 1, তারপর 2 দিয়ে আবার ভাগ করব, 3 দুগুণে 6, আবার 1, সরি 0, আবার 2 দিয়ে ভাগ করব, 2 একে 2, 1, আবার 2 দিয়ে ভাগ করব, 2, 0, 0, 1, এই যে শেষ আমাদের ফাইনালি 0 চলে আসছে। এরপরে কিছু করার নেই, এই যে আমরা এখন উল্টা থেকে যাওয়া শুরু করব, 1 1 0 1 0 1 0 0। এই যে আমি মেবি লেখার সময় উল্টাপাল্টা লিখছি কিছু, হোয়াট এভার, বাট আনসারটা অলমোস্ট এরকমই হবে যে তুমি একদম লাস্ট যে ভাগশেষটা আসবে সেটা থেকে একদম প্রথম ভাগশেষ পর্যন্ত চলে যাবা, সেটাই হচ্ছে তোমার আনসার। এবং সেটা তুমি পারো, কনভার্সন যদি তুমি পেরে থাকো সেটা তোমার না পারার কোনো কথা না, এগুলো তুমি পারবা। জাস্ট তুমি এটাকে তোমার কোডে কনভার্ট করবা, তুমি খাতায় কলমে যা করতা সেটাই এখন তোমার কোড করে লিখতে হবে, যে তুমি একটা সংখ্যা ইনপুট দিবা ডেসিমাল ভ্যালু, যেটা হচ্ছে নন নেগেটিভ, অবশ্যই পূর্ণ সংখ্যা হবে, অবশ্যই হবে, সেক্ষেত্রে তোমাকে জাস্ট তার বাইনারিটা বের করে ফেলতে হবে, আর কিছু না। ওকে, এরপরে আসো, এরপরেরটাতে বলছে ডেসিমাল কনভার্সন। ওকে, ডেসিমাল কনভার্সন, ইউ আর গিভেন এ বাইনারি নাম্বার এন্ড প্রিন্ট ইট ইন ডেসিমাল। একই তো, ওই আগেরটা থেকেই এখানের প্রবলেমটা ঠিক তার উল্টা, যে আমি বাইনারি দিব, তুমি তার ডেসিমালটা প্রিন্ট করবা। তো সেটাও তোমাদের নিশ্চয়ই জানা থাকার কথা। 2 এর পাওয়ার অনুযায়ী তুমি আগাতে থাকবা। 1, এই যে প্রথমটার জায়গায় তুমি লিখবা, এটাতে দেখো তো এরপরে কয়টা সংখ্যা আছে, যতটা সংখ্যা আছে 2 এর পর তত, 1 2 3 4 5 6 7 8, তাই তুমি বলবা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 8 প্লাস এর পরের 1 এর ক্ষেত্রে চিন্তা করো, পরের 1 এর ক্ষেত্রে 2 টু দি পাওয়ার কত, 1 2 3 4 5 6 টু দি পাওয়ার 6, এর পরের 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 2 3 4 টু দি পাওয়ার 4, প্লাস এর পরের 1 এর ক্ষেত্রে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3, ফাইনাল যে 1টা আছে সেটার পরে কোনো সংখ্যা নাই, সো 2 টু দি পাওয়ার 0। তো হিসাব করে দেখতে পারো আনসার তোমার 345 আসবে। সো এই কাজটা তোমার সি প্রোগ্রাম লিখে একটা করতে হবে, আর কিছু না। দেন ফ্যাক্টোরিয়ালস, you are to write a program that prints factorial of given number n where n is less or equal to 12, ঠিক আছে, 12 এর চেয়ে ছোট অথবা সমান। তো ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম আমরা ক্লাসে করেছি, কিভাবে ফ্যাক্টোরিয়ালে কোড করতে হয় সেটা আমরা দেখেছি। তোমাদের কাজ হচ্ছে জাস্ট, যদি এটা ভুলে যাও, নেট ঘাটিয়ে অথবা আমার লেকচার দেখে যেভাবেই পারো ফ্যাক্টোরিয়ালের প্রসেসটা মনে করো যে আসলে কি করা হয়, সেক্ষেত্রে তুমি জাস্ট কোডটা করবা। 5 মানে কি, 5 ইন্টু 4 ইন্টু 3 আপ টু 1, গুণ করলে কত আসে, 120 আসে। এটা খুবই সিম্পল একটা প্রবলেম লুপ দিয়ে সলভ করার জন্য। ওকে, তারপরে আসছে তোমার ফিবোনাকি নাম্বারস। ফিবোনাচি যা ইচ্ছা বলো, কোনো সমস্যা নেই, যার যেমনি মন চায় উচ্চারণ করো। তো ফিবোনাকি আর ফিবোনাচি এটা হচ্ছে একটা বিশেষ ধরনের নাম্বারস, যারা হচ্ছে আগের দুইটা নাম্বারের যুগ আকারে আগাতে থাকে সামনের দিকে, ঠিক আছে? তো প্রথম ফিবোনাকি নাম্বার হচ্ছে 0, তারপরে হচ্ছে 1, এভাবে আমরা যোগ করতে থাকবো, কারণ 1 দিয়ে শুরু করাতে তার আগে কিছু একটা বলতে হবে। নর্মালি শুরু হয় 1 থেকেই, কিন্তু তাকে তো কারোর সাথে যোগ করে পরেরটা লিখতে হবে, তো সেই জন্য আমরা ধরে নিই যে প্রথমটা হচ্ছে 0, এরপরটা হচ্ছে 1, হ্যাঁ, এরপরে 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 এর সাথে 2 যোগ করলে 5, এইভাবে আমরা আগাতে থাকবো। তো এখানে জাস্ট এটাই বলছে, রাইট এ প্রোগ্রাম দ্যাট টেক্স n and prints nth ফিবোনাকি নাম্বার, অর্থাৎ তোমাকে n তম ফিবোনাকি নাম্বার প্রিন্ট করতে হবে। দ্যাটস ইট। আমার কিছু স্টুডেন্ট দেখতেছি জুমে ক্লাস বাদ দিয়ে ফেসবুকে লাইভ দেখতেছে, এটা খুবই ভালো। ইফতি তুমি দুই জায়গায় একসাথে কেমনে দেখতেছো?
তুমি তো জুমেও আছো। যাই যেমনি ইচ্ছা দেখো, কোনো সমস্যা নেই, যার যেখানে ভালো লাগে। একই ক্লাস, একই কথা। আচ্ছা, ফেসবুকে হয়তো ইটা ভালো জুমের চেয়ে, মেবি। ওকে, যেহেতু আছে কমেন্টের কিছু রাখি নাই, তো ফেসবুকে দেখতে পারো, কোনো সমস্যা নেই, একই জিনিস। আচ্ছা, তো রাইট এ প্রোগ্রাম দ্যাট টেক্স আচ্ছা এনতম ফিবোনাকি নাম্বার। সো এখানে বলছে কি, আমি যে নাম্বারটা ইনপুট দিব সে তততম ফিবোনাকি নাম্বারটা প্রিন্ট করে দিবে আমাকে। যেমন আমি দিচ্ছি 5, সে আমাকে দিচ্ছে 5। দেখো তো কত হয়, 0 1, তারপরে 1, তারপরে 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 5। এই যে দেখো 1 2 3 4 5, অর্থাৎ শূন্যকে তুমি তম হিসেবে ধরবা না, শূন্যকে তুমি জাস্ট একটা টুল হিসেবে ইউজ করবা। যে প্রথম নাম্বারটা 1, একের সাথে কিছু একটা যোগ করে তো আমাকে বলতে হবে পরের নাম্বারটা। দ্যাট ইজ ওয়াই উই পুট 0 হিয়ার। নর্মালি আমাদের ফিবোনাকি নাম্বার স্টার্ট হয় 1 থেকে। তো যে 1 2 3 4 5, এই হচ্ছে আমাদের পঞ্চম ফিবোনাকি নাম্বার। পরে যখন বলছে 10 ফিবোনাকি নাম্বার, তো সেটা অনেকটুকুই বড় হয়ে গেছে, সেটা হচ্ছে 55। তুমি এখন যোগ করতে থাকো, 5-এর সাথে 3 যোগ করলে 8, 8-এর সাথে 5 যোগ করলে 13, এভাবে আগাতে থাকো, দেখবা তুমি 10তম অবস্থানে গিয়ে 55ই পাবা। তো সেটাই তোমাকে কোড করে করতে হবে আর কি, এবং এই কোডটাও আমি তোমাদের ক্লাসে দেখিয়েছি ফিবোনাকি নাম্বার কিভাবে প্রিন্ট করতে হয়। সো এটাতে দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে তুমি জাস্ট লুপ চালাবা, এটা হচ্ছে একটা প্রসেস। আরেকটা হচ্ছে তুমি রিকারশন নামে একটা মেথড আছে প্রোগ্রামিং এ, রিকারশন একটা ফাংশনের ভিতর থেকে ফাংশনকে কল করা, তুমি সেটা দিয়ে করতে পারো। সো এজ ইউ লাইক। রিকারশন যদি আমি তোমাদেরকে দেখাইনি কজ ইটস নট ইনক্লুডেড ইন ইউর সিলেবাস, কিন্তু রিকারশন জিনিসটা কিন্তু খুবই জোস। মানে তুমি একটা ফাংশনের ভিতর থেকে ফাংশনকে কল করতে পারো, এটাই হচ্ছে রিকারশন। ঠিক আছে, ফাংশনের ভিতর থেকে ফাংশনকে কল করা একটা খুবই চমৎকার একটা ব্যাপার। তো যেটা তোমরা একটু যদি সার্চ দাও, গুগলে যদি সার্চ দাও, রিকারশন লিখে সার্চ দাও, তুমি রিকারশন বললেই তুমি প্রসেসটা পেয়ে যাবে আসলে কি করা হয়। যেমন ধরো এখানে আমাদের যে এখানেই দেয়া আছে, এখানে নোট হিসেবে দেয়া আছে, এই যে ফিবোনাকি, এই যে দেয়া আছে ফিবোনাকি এন হচ্ছে ফিবোনাকি n-1 প্লাস ফিবোনাকি n-2। এই যে ফিবোনাকি, এটা কিন্তু একটা ফাংশন। আমরা যখন এখানে জাস্ট ধরে নিচ্ছি কি এটা, যে ফিবোনাকি অফ এন মানে হচ্ছে ফিবোনাকি নামের একটা ফাংশন আছে, ফিবোনাকি নামের একটা নামে আমার একটা ফাংশন আছে। এই ফাংশনের মধ্যে আমি আমার যে সংখ্যাটার ফিবোনাকি মানে কততম ফিবোনাকি বের করতে চাই সেই সংখ্যাটা ঢুকিয়ে দিব। যেমন ধরো আমি প্রথম প্রবলেমের ক্ষেত্রে ঢুকিয়ে দিব হচ্ছে 5, পরের বার আমি ঢুকিয়ে দিব 10, তাই তো? সো আমরা কতক্ষণ পর্যন্ত যোগ করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত আমাদের পঞ্চমটা আসতেছে, পরের বার যতক্ষণ পর্যন্ত আমাদের 10তমটা আসতেছে। সো এটা কোনো না কোনো ভাবে আমরা ট্র্যাক রাখতে হবে। সো আমরা যদি রিকারশন ইউজ করি অথবা নর্মাল লুপের মাধ্যমে যদি করতে পারি, কোনো সমস্যা নেই, যেভাবে ইচ্ছা করতে পারো। সো আমি প্রেফার করি তোমরা লুপ দিয়েই করো, কজ আপাতত তোমরা রিকারশন পারো না, বা রিকারশন আমি পড়াই নেই, তোমাদের সিলেবাসও নাই। যদি নিজে থেকে কেউ রিকারশন পড়ে এটা সলভ করতে চাও, টোটালি আপ টু ইউ। ওকে, আচ্ছা, এর পরের প্রবলেমটা দেখো, এখানে বলছে কনজিকিউটিভ সাম। বলছে ইউ আর গিভেন টু ইন্টিজার্স এ এন্ড বি, যেখানে এর বৈশিষ্ট্য বলা আছে এ অবশ্যই একের চেয়ে বড় অথবা সমান হবে, আর বি এর বৈশিষ্ট্য বলা আছে বি অবশ্যই 10,000-এর চেয়ে ছোট অথবা সমান হবে। অর্থাৎ তাদের হিসাবটা বলে দেওয়া আছে যে এ কখনোই একের চেয়ে ছোট হবে না, আর বি কখনোই 10,000-এর চেয়ে বড় হবে না। ওকে, রাইট এ প্রোগ্রাম দ্যাট প্রিন্টস দ্য সাম অফ ইন্টিজার্স লাইং ইন বিটুইন দ্যাম। ওকে, সো এখানে বলছে রাইট এ প্রোগ্রাম দ্যাট প্রিন্টস দ্য সাম অফ ইন্টিজার্স লাইং ইন বিটুইন দ্যাম। আচ্ছা, তাদের মধ্যে যতগুলো সংখ্যা আছে তাদের যোগফল তোমাকে প্রিন্ট করতে বলছে। ওকে, এই হচ্ছে হিসাবটা। তো এখানে 40 থেকে 30 পর্যন্ত তুমি যদি আচ্ছা যোগ করতে থাকো, তুমি আলটিমেটলি 165 পাবা, আর এখানে যদি এগুলার থেকে যোগ করতে থাকো তুমি 385 পাবা। ওকে, এরপর একটা ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষায় আসার মতো, বা তোমরা সায়েন্সের স্টুডেন্ট যারা আছো তাদের জন্য এটা মানে নর্মাল একটা প্রবলেম, পারার কথা। যে কাজটা তোমরা ক্যালকুলেটর দিয়ে করে থাকো, এই যে আমরা যখন ইকুয়েশন সলভ করি, এই যে আমাদের ইকুয়েশন পোর্শনটাতে ইকুয়েশন মোডে যাওয়ার পর আমরা যখন দেই ডিগ্রি যখন 2 দেই, তখন কিন্তু আমাদের এরকম একটা ফরম্যাট আসে ax² + bx + c = 0। ওইটার নাম্বার মেবি থাকে তোমার 1 নাম্বারে। তুমি যখন নাম্বারে একে চাপো তখন তোমাকে এইরকম একটা ফরম্যাট দিয়ে দেয়, ম্যাট্রিক্স বানিয়ে দিয়ে দেয়। তোমার a এর ভ্যালু দিতে হয়, তোমার b এর ভ্যালু দিতে হয়, তোমার c এর ভ্যালু দিতে হয়। ক্যালকুলেটর হিসাব নিকাশ করে তোমাকে x এর দুইটা ভ্যালু বলে দিবে, যে x = অমুক এবং x = তমুক। দুইবার সমান চিহ্ন দেওয়ার পরে এই জিনিসটা আসে। ঠিক আছে, সো এটা তোমরা সলভ করতে পারার কিন্তু খুব একটা বেশি কঠিন না। জাস্ট তোমাদের এটা মনে রাখতে হবে, যখন আমাদের একটা দ্বিঘাত সমীকরণ থাকে তখন আমরা আলটিমেটলি, যখন আমার কাছে ক্যালকুলেটর থাকে না, তখন আমরা এগুলো নিয়ে কি করি। ধরো আমি তোমাকে একটা দিলাম, এই যেমন ধরো এখানে 561 দিছে, মানে কি এটা হচ্ছে 5x² + 6x + 1। তুমি কি করবা, সমান 0 ধরবা।
ওকে, এটা হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণ অথবা কোয়াড্রেটিক ইকুয়েশন। ওকে, সো এখন তুমি জানো কোন সূত্র তোমার ইউজ করতে হবে, সেটা হচ্ছে ওই যে x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার্ড মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, বি স্কোয়ার্ড মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এইরকম একটা কাহিনী ছিল আমাদের। তো আমাদের এখানে বি কি 6, তো আমরা এখানে বসাবো x ইজ ইকুয়াল টু মাইনাস 6 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার্ড মানে 6 হোল স্কোয়ার মানে 36 মাইনাস 4ac 4 ইন্টু 5 ইন্টু 1, তাহলে 4 5 20 ইন্টু 1 তো আর থাকলো না কিছু, ডিভাইডেড বাই 2i অফ a, তাহলে 2 ইন্টু 5, হিসাব নিকাশ করে দেখো আনসার যা আসবে সেটাই তুমি এখানে লিখবা। দুইটা আনসার আসবে তোমার, স্বাভাবিক দ্বিঘাত সমীকরণের মূল দুইটা থাকে, এই হচ্ছে তোমার আনসার হবে এখান থেকে। আচ্ছা, এরপরেরটা দেখো, এখানে বলছে প্রাইমস, মানে এটা মৌলিক সংখ্যা নিয়ে একটা প্রবলেম, এবং মৌলিক সংখ্যা নির্ণয়ের প্রোগ্রামও আমরা দেখেছি অতীতে, কিভাবে করতে হয় না করতে হয় এগুলো আমরা পারি। জাস্ট এখান যেহেতু অ্যাসাইনমেন্ট আকারে আছে, তোমরা জাস্ট এটাকে এটার মতো করে সলভ করতে হবে। এখানে বলছে এই যে a prime number is an integer which has exactly two divisors, কোন দুইটা ডিভিসর তার থাকে exactly two divisors সেটা তোমরা জানো, 1 and ওই নাম্বারটা, মানে 1 এবং সে নিজে, সে ছাড়া এই দুইটা ছাড়া আর কাউকে দিয়ে তাকে ভাগ করা যায় না। সো ওরাই হচ্ছে আমাদের কি মৌলিক সংখ্যা, কিন্তু মৌলিক সংখ্যা শুরু হয় আসলে 2 দিয়ে, বিকজ 2কে 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। ডেফিনিশন অনুযায়ী 2 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, ঠিক আছে? ডেফিনিশন অনুযায়ী 2 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, কারণ 2কে 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, যেখানে 2 হচ্ছে সে নিজে এবং 1 হচ্ছে ওই সংখ্যাটা, যেটা তার সংজ্ঞার মধ্যে পড়ে। সো বাই ডেফিনিশন 2 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, ঠিক আছে? সো অনেকে ভেবে থাকে যে 2 থেকে না 3 থেকে শুরু হওয়ার কথা, বাট 2 হচ্ছে বাই ডেফিনিশন আমাদের মৌলিক সংখ্যা, কারণ আমরা সংজ্ঞাই দিয়েছি যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, দ্যাট ইজ ট্রু ফর 2, ঠিক আছে? 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা 2কে ভাগ করা যায় না, সো 2 আমাদের মৌলিক সংখ্যা। ওকে, সো 2 3 5 7 এই যে এক্সাম্পল দিছি আর কি। ইউ আর টু রাইট এ প্রোগ্রাম দ্যাট প্রিন্টস 1500তম প্রাইম নাম্বার, ঠিক আছে? 1500 প্রাইম নাম্বার তোমাকে প্রিন্ট করতে হবে। দেয়ার ইজ নো ইনপুট ফর দিস প্রোগ্রাম, আউটপুট এ লাইন উইথ দ্য ডিজায়ার্ড সলিউশন। তোমাকে জাস্ট এমন একটা প্রোগ্রাম লিখতে হবে যেটা তোমাকে জাস্ট 1500তম মৌলিক সংখ্যাটা প্রিন্ট করে দিয়ে দিবে। আমি জাস্ট প্রোগ্রামটা রান করব, সাথে সাথে সে কনসোলের মধ্যে 1500তম যে মৌলিক সংখ্যা আছে সেটা প্রিন্ট করে দিবে আমাকে। ভিতরে কি কাজ সেটা তোমার ব্যাপার। ওকে, একদম সোজা হিসেবে এটা। তো এটা তোমার সলভ করতে হবে নিজে থেকে। প্রাইম নাম্বার সলভ করা তোমরা পারো, জাস্ট তোমাদেরকে এখন বের করতে হবে 1500তম প্রাইম নাম্বারটা, আর কিছু না। এরপরেরটা, এটা যদিও তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না এবং এইরকম কোনো প্রবলেম তোমাদের আসার কথাও না, যেহেতু আমার অ্যাসাইনমেন্টটা আছে সেজন্য আমি দিয়ে দিচ্ছি, করতে চাইলে করতে পারো, না করতে চাইলে সমস্যা নেই। ফ্লোর ফাংশন অ্যান্ড সিলিং ফাংশন। ফ্লোর ফাংশন বলতে বোঝায় এটা হচ্ছে মনে একটা সংখ্যা 1.2, আমি যদি এটাকে ফ্লোর করে ফেলি, এইভাবে ফ্লোর লেখা হয়, থার্ড ব্র্যাকেটের জাস্ট নিচের অংশ রাখা হয়, উপরের অংশ রাখা হয় না, এটা মানে হচ্ছে তার নিচে ফ্লোর আছে। ফ্লোর করা মানে হচ্ছে তাকে তার নিকটতম ছোট সংখ্যায় ছোট পূর্ণ সংখ্যা নিয়ে আসতে হবে। ফ্লোর করা মানে হচ্ছে ওই সংখ্যা, একটা দশমিক সংখ্যা, একটা ফ্র্যাকশনাল নাম্বার, যেটাকে তার নিকটতম ছোট পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে। যেমন ধর আমি দিচ্ছি 1.2, তো 1.2 এর যে ছোট পূর্ণ সংখ্যা কি আছে 1, সো ইট উইল টার্ন টু 1। ওকে, আমি যদি তোমাকে এখন বলি 1.2 এর সিলিং কত হবে, তুমি এটাকে কোথায় নিয়ে যাবা? তুমি এটাকে নিয়ে যাবা 2তে, ঠিক আছে? 2তে নিয়ে যাবা, কারণ 1.2 এর চেয়ে বড় পূর্ণ সংখ্যা কে আছে 2 ছাড়া? আর তো কেউ নাই, তো 1.2 এর সিলিং হবে 2। যেমন ধরো এখানে একটা দেয়া আছে 1.5, তো 1.5 এর ফ্লোর দেখো তো কত আসছে 1, কারণ 1.5 এর চেয়ে ছোট যদি আমি এটাকে সিলিং করি, ফ্লোর করি, 1.5 কে যদি আমি ফ্লোর করি, 1.5 এর চেয়ে ছোট পূর্ণ সংখ্যা 1, হ্যাঁ? আবার 1.5 এর চেয়ে বড় পূর্ণ সংখ্যা কে আছে, সেটা হচ্ছে 2, তো আমি যখন সিলিং করব 1.5, সেটা হয়ে যাবে 2। হিসাব সোজা, বাট তোমার এটা ঐচ্ছিক, তুমি যদি করতে চাও করতে পারো, না করতে চাইলে কোনো আপত্তি নেই। ইন্টারমিডিয়েট এই ধরনের প্রবলেম থেকে প্রশ্ন আসবে না। ওকে, জাস্ট তোমার সি প্রোগ্রামিং এর স্কিল চেক করতে পারো এটা দিয়ে, যে আমি তো বলেই দিলাম কি করতে হবে। আমি যদি 1.5 দিই, তোমার আনসার আসতে হবে 1 এবং 2। আমি যদি তোমাকে 2.7 দিই, তোমার আনসার আসবে 2 এবং 3। দ্যাটস ইট। এখন তুমি যেভাবে এটাকে নিজের মতো করে সলভ করতে পারো, করে ফেলো, কোনো সমস্যা নেই। এরপরের প্রবলেম দেখো, এখানে বলছে রাউন্ড ফাংশন। ওকে, সো রাউন্ড করা মানে কি বুঝছো তো নিশ্চয়ই, যে একটা সংখ্যাকে আমি বললাম তোমাকে 2.1, তুমি স্বাভাবিকভাবে রাউন্ড করা মানে বুঝবা যে এটাকে একটা সুন্দর ফর্ম, একটা অথবা এটাকে একটা আমরা বানাবো, পূর্ণ সংখ্যা বানিয়ে ফেলবো। সো 2,
1.5 কে আমরা কি বানাবো? 2 বানাবো। 2.1 কে কি আমরা 3 বানাই দিব? না। এখানে কিছু কমন সেন্সের ব্যাপার আছে বা এখানে কিছু মানে ইউজ কেস আছে। যেমন ধরো একটা মানুষ 1.5, হ্যাঁ, 1.5 পেয়েছে। সো তাকে আমি ছোট করে 1 বানিয়ে ফেলতে পারি অথবা বড় করে 2 বানিয়ে ফেলতে পারি। তো আমরা জাস্ট মাথায় রাখবো তার ফ্র্যাকশনাল পোরশনটা যদি 0.5 হয়, তার ফ্র্যাকশনাল পোরশন যদি 0.5 হয়, তাকে আমরা পরবর্তী যে পূর্ণ সংখ্যা সেটাতে নিয়ে যাবো, অর্থাৎ তাকে আমরা সিলিং করে ফেলবো। যেমন ধরো 1.5 দিছি, সেটা 2 হয়ে যাবে। কিন্তু আমি যদি তোমাকে 1.1 দেই, সেটাকে কিন্তু তুমি কি করবা না, 2 বানায় ফেলবা, সেটাকে তুমি 1 বানায় ফেলবা। অর্থাৎ তোমার এখানে ঘুরে ফিরে ওই আগের প্রবলেমের সিলিং ফাংশন আর ফ্লোর ফাংশন ইউজ করতে হচ্ছে, কিন্তু এখানে তোমার কিছু মাথা খাটাতে হবে। যদি তোমার দশমিকের পরে যে সংখ্যাটা থাকে পয়েন্ট এক্স, এই যে এক্সটা, এক্স যদি তোমার 5 এর চেয়ে ছোট হয়, সেক্ষেত্রে তুমি কি করবা, ওই সংখ্যাটাকে, যেমন ধরো আমার সংখ্যাটা হচ্ছে n.x, এটাকে তুমি কি করে দিবা, ফ্লোর করে দিবা, অর্থাৎ আমার সংখ্যাটা n হয়ে যাবে, যেখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা। আর যদি দশমিকের পরের এক্সটা 5 এর চেয়ে বড় অথবা সমান হয়, সেক্ষেত্রে কি করবা, আমার ওই n.x সংখ্যাটাকে তুমি সিলিং করে দিবা, অর্থাৎ তাকে তার পরবর্তী পূর্ণ সংখ্যায় নিয়ে যাবা। তাহলে এই 12তম প্রবলেমটা হচ্ছে তোমার 11তম প্রবলেম করতে পারার উপর ডিপেন্ড করে। তুমি যদি 11 নম্বর প্রবলেম সলভ করতে পারো, দেন তুমি ইজিলি 12 নম্বর প্রবলেম সলভ করে ফেলতে পারবা। ওকে, এর পরের প্রবলেম, এটা হচ্ছে আমাদের 13তম প্রবলেম, which is you are given a string consisting of only alpha numerals, মানে তুমি শুধুমাত্র লেটার্স রাখবা এবং নাম্বার রাখবা, অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার রাখবা না। এখানে জাস্ট বলছে এটা এইভাবে, you are to count the percentage of vowels, consonants and digits in the string. Please note that English has 5 vowels. Okay, input consists of a single line with the string. See the sample output of the exact output format. যেমন ধরো এখানে আমি একটা সংখ্যা, একটা স্ট্রিং দিছি a b c d 2, তাহলে এখানে আমাদের ভাওয়েল কয়টা আছে, এ একটা ভাওয়েল, আর কিন্তু নাই, বি কিন্তু ভাওয়েল না। ভাওয়েল নিশ্চয়ই সবাই জানো, ভাওয়েল বা স্বরবর্ণ হচ্ছে ইংলিশে 5টা, এ ই আই ও ইউ, এই হচ্ছে 5টা। তো আমাদের এইখানটাতে টোটাল মানে উপাদান আছে কয়টা স্ট্রিং এ, অথবা এই স্ট্রিং এর এলিমেন্ট কয়টা আছে আমাদের, 5টা, তাই না? সো 5টার মধ্যে একটা মাত্র আছে আমার ভাওয়েল, তাহলে আমরা কি করব, 1/5 ইন্টু 100, এই তো আমাদের আনসার আসছে 20%, মানে ভাওয়েল হচ্ছে আমাদের 20%। কনসোনেন্টস মানে কি, ব্যঞ্জন বর্ণ। সে ব্যঞ্জন বর্ণ তো দেখো কয়টা আছে, ভাওয়েল ছাড়া যা আছে সবই তো ব্যঞ্জন বর্ণ। বি একটা ব্যঞ্জন বর্ণ, সি একটা ব্যঞ্জন বর্ণ, ডি একটা ব্যঞ্জন বর্ণ, তাহলে ব্যঞ্জন বর্ণ আছে 3টা আউট অফ 5। তাহলে 3/5 ইন্টু 100 কত হয়, 60%, 5 বেশি 100, 3 বেশি 60, 60%। এই যে তোমার কনসোনেন্ট 60%। তাহলে ওইটার করতে হচ্ছে না, তোমার ডিজিট কত পার্সেন্ট আছে বলার দরকার নেই, কারণ 60 আর 20 যদি 80% থাকে আমাদের ভাওয়েলের কনসোনেন্ট, তাহলে হিসাব ছাড়াই বলা যায় যে ডিজিট আছে আমাদের 20%। সো এটা তোমার ইচ্ছা, তুমি যদি 100%-এর চেয়ে বাকি দুইটার পার্সেন্টেজের যোগফল বাদ দিয়ে লিখতে চাও, সেটা তোমার ব্যাপার, অথবা তুমি ডিজিটের ক্ষেত্রে আলাদাভাবে লিখতে পারো যে 1/5 ইন্টু 100, এক্ষেত্রে বলতে পারো 20%, হিসাব করে বলতে পারো, অথবা আগের দুইটার যোগফলটা 100% থেকে বাদ দিয়ে সেই ক্ষেত্রে বলতে পারো, তোমার উপর এটা। প্রবলেম 14, স্ট্রিং রিভার্স। একটা স্ট্রিং আমি তোমাকে দিব, তোমার সেই স্ট্রিংটাকে রিভার্স করতে হবে। ওকে, সো এখানে বলছে ইউ আর এ div1 প্রোগ্রামার, মানে ডিভিশন 1 প্রোগ্রামার। সো ডিভিশন 1 বলতে বোঝায় একটা ক্যাটাগরি আছে প্রোগ্রামারের, ডিভিশন 2, ডিভিশন 1, ডিভিশন 3। সো ডিভিশন 1 হচ্ছে সবার উপরে থাকে যারা, তাদের হিসাব। সো ইউ আর এ ডিভিশন 1 প্রোগ্রামার। সো এখানে বলছে যে ইউ আর গিভেন এ স্ট্রিং, ইউ মাস্ট রাইট এ প্রোগ্রাম দ্যাট reverses the string. You may assume that the length of the string won't exceed 1000। ঠিক আছে, 1000-এর চেয়ে বেশি তোমার স্ট্রিং এর লেংথ হবে না। You should only consider the English letters. তুমি ইংলিশ লেটার ছাড়া কিছু চিন্তা করার দরকার নেই। ফার্স্ট লাইন অফ দ্য ইনপুট কনসিস্ট অফ দ্য স্ট্রিং ইটসেলফ, মানে আমার ইনপুট হিসেবে জাস্ট ওই স্ট্রিংটাই থাকবে। এখানে দেওয়া আছে কি দেখা হতো, ইউ আর এ div1 প্রোগ্রামার, তোমার এটাকে রিভার্স করে লিখতে হবে, অর্থাৎ তোমার লিখতে হবে যে আর ই এম, এইভাবে তোমার উল্টা করে আসতে হবে আর কি। এই হচ্ছে তোমার আনসার। এই প্রবলেমটাকে আরেকটু কঠিন করে দেওয়া যায়। এই প্রবলেমটাকে আরেকটু কঠিন এইভাবে করা যায় যে এখানে তো আমি জাস্ট বলছি যে স্ট্রিংটাকে জাস্ট উল্টা করে লিখে দাও, তুমি জাস্ট সিরিয়ালি উল্টা থেকে শুরু করে শেষ থেকে শুরু করে প্রথম পর্যন্ত চলে আসলে, আর থেকে শুরু করে ওয়াই পর্যন্ত চলে আসলে, এটা ইজি, অনেক ইজি এটা। সো আমি যদি স্ট্রিং রিভার্সটাকে একটু মডিফাই করে অন্যভাবে বলি যে ইউ আর এ গুড প্রোগ্রামার, ইউ আর এ গুড প্রোগ্রামার, সেক্ষেত্রে আমি যদি বলি তোমাকে
পুরা স্ট্রিংটাকে তোমার রিভার্স করতে হবে না, তোমার ওয়ার্ডগুলো যে যেখানে ছিল সে সেখানেই থাকবে। ইউ আর এ গুড প্রোগ্রামার এইভাবেই থাকবে, জাস্ট তুমি ওয়ার্ডগুলোকে রিভার্স করে ফেলবে। অর্থাৎ তোমার প্রথম ওয়ার্ডটা হয়ে যাবে ইউ ও ওয়াই, পরেরটা হয়ে যাবে ই আর ই, এ তো ই থাকবে, পরেরটা হয়ে যাবে ডি ডাবল ও জি ডগ, তারপরে প্রোগ্রামারকে উল্টায় দাও আর ই ডাবল এম এ আর জি ও আর পি, এইভাবে যদি লিখতে বলি সেক্ষেত্রেও কিন্তু এটাকে রিভার্স করা বলে। তুমি জাস্ট ওয়ার্ড রিভার্স করতেছো, স্ট্রিং এর মধ্যে থাকে প্রত্যেকটা ওয়ার্ডকে তুমি রিভার্স করতেছো, সেটা একটু কমপ্লেক্স প্রবলেম হয়ে যাবে। কারো যদি এটা স্ট্রিং রিভার্সটা করে ফেলতে পারো, মানে মেইন প্রবলেম যেটা এখানে দেওয়া আছে সেটা যদি করে ফেলতে পারো, দেন তুমি এটা ট্রাই করে দেখতে পারো যে ওয়ার্ড বাই ওয়ার্ড তুমি রিভার্স করতে পারো কিনা। ওকে, আচ্ছা, ওকে, এরপরে এটা তো হয়ে গেল আমাদের। এরপরে বলছে দেখো এখানে গ্রিড রোটেশন। গ্রিড রোটেশন মানে হচ্ছে আমি জাস্ট তোমাকে এখানে এবিসি ডি এফ জি এইচ আই না দিয়ে আমি তোমাকে এভাবে দিই, আমি তোমাকে একটা মানে করে একটা ম্যাট্রিক্স দিলাম 1 2 3 4 5 6 7 8 9। তোমরা নিশ্চয়ই ম্যাট্রিক্সে একটা জিনিস পড়ে থাকবা যে আমরা রোকে কলাম বানাবো, কলামকে রো বানাবো, এইরকম একটা সিচুয়েশন আমি তোমাকে দেই। তাহলে এখানে আমাদের রোটা কি আছে দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9। আমি যদি এই কলামকে রো বানিয়ে দিই উল্টা থেকে, এখানে বসে উল্টা থেকে বানাতে, তাহলে আমি কি করতে পারি, আমার 7 4 1 হয়ে যাবে প্রথম রো, তারপরে আমাদের সেকেন্ড কলাম হয়ে যাবে সেকেন্ড রো, আমাদের থার্ড কলাম হয়ে যাবে থার্ড রো। অর্থাৎ আমি এটাকে জাস্ট কি করব, বিম্ব ম্যাট্রিক্স বানানোর একটা হিসাব আছে না, যে কলামকে রোকে কলাম বানানো, সেই হিসাবটা করে ফেলবো, মানে আমরা জাস্ট এটাকে রোটেট করে দিব। সো এখানে আমরা সেটাই করবো যে 7 4 1 8 5 2 এবং 9 6 3। এবং এখানে কাহিনী একটু উল্টা, আমরা নর্মালি কলামকে উল্টা থেকে লিখি না, মানে উপর থেকে লিখি 1 4 1 4 7 লেখার কথা আমার, বাট আমি এটাকে আরো এক স্টেপ উল্টা করে ফেলছি, সেটা হচ্ছে আমার কলামকে নিচে থেকে লিখবো, এই যে 7 4 1 8 5 2 9 6 3, এইভাবে তোমার প্রিন্ট করতে হবে। আর যদি তুমি এটা পারো তাহলে তো অবভিয়াসলি এটাও পারবা। আর এটা যদি পারতে হয় তোমার প্রথমে আগে ম্যাট্রিক্সের যে হিসাবটা, যেটা আমরা 2 ডাইমেনশনাল এরে দিয়ে করেছিলাম, সেই জিনিসটা একটু ভালো মতো বুঝতে হবে। সো তোমার যদি সেটা মিস হয়ে যায় সেক্ষেত্রে তুমি একটু কষ্ট করে আমার ম্যাট্রিক্সের যে লেকচারটা ছিল সেই লেকচারটা একটু দেখে ফেলতে হবে। যদি ম্যাট্রিক্সের ওই মডিফিকেশন বুঝতে পারো তাহলে এই ক্ষেত্রে ইজিলি এই ম্যাট্রিক্সকে আমি চেঞ্জও করতে পারবো। ওকে, আচ্ছা, এই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট সেট বি। ঠিক আছে, সেট এ যারা করো নাই করে ফেলো, সেট বি যারা বুঝছো আজকে বুঝালাম সেট বি কীভাবে কী করতে হবে। আশা করি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের যে এই হচ্ছে আমাদের সেট বি ছিল। ওকে, আর আরেকটা হিসাব হচ্ছে তোমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মোটামুটি আজকে নিয়ে লেকচার কতটা হলো একটু আমি চেক করে দেখে দাঁড়াও। তোমাদের টোটাল লেকচার হয়েছে, একটু চেক করে দেখে দাঁড়াও। সি প্রোগ্রামিং প্লেলিস্ট, চেক করে দেখছি। মেবি 10টার মতো লেকচার হয়ে গেছে, আমি এখন খুঁজে পাচ্ছি না এটা। 10টার মতো লেকচার হয়ে গেছে টোটাল। এবং আমাদের সি প্রোগ্রামিং যা যা ছিল মোটামুটি আমরা সব কিছুই দেখে ফেলেছি। এখন জাস্ট তোমাদের কাজ হচ্ছে এগুলো প্র্যাকটিস করা বেশি বেশি করে। ঠিক আছে, ইন্টারমিডিয়েট লেভেলে যা যা ছিল বাকি পড়ানোর, মানে যা যা পড়ানো দরকার অলমোস্ট সবগুলো টপিক আমরা কভার করেছি। এখন তোমরা জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি তোমাদেরকে একটু বলে দিই, আমার অ্যাসাইনমেন্টের একটা ফাঁকা জায়গা বের করে বলে দিলেই হবে। ফর এ ওয়াইল, সি প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং এর অলরেডি টোটাল লেকচার হচ্ছে 11টা। তো আজকে নিয়ে আমাদের 12তম ক্লাস। যদিও আজকের ক্লাসে তেমন কিছু আমি পড়াই নাই, আর যা যা পড়ানোর সব কিছু অলরেডি আমি পড়াই ফেলছি আমার যতটুকু মনে হয়। ঠিক আছে, আমার তেমন কোনো টপিক আমার বাকি আছে বলে মনে হয় না। তো
সি প্রোগ্রামিং আমাদের শেষ, ধরে রাখতে পারো যে সি প্রোগ্রামিং আমাদের শেষ। মাঝে মধ্যে আমার যদি কোনো একটা স্পেশাল প্রবলেম থাকে অথবা কোনো স্পেশাল টপিক নিয়ে কথাবার্তা বলি, সেটা আমি জাস্ট তোমাদেরকে ভিডিও রেকর্ড করে দিয়ে দিব, সেটা তোমাদের প্লেলিস্টে এড হয়ে যাবে সাথে সাথেই। আর যারা কোর্স কন্টিনিউ করছো তারা এটা শিওর থাকো যে এই মানে কোর্সের মধ্যে আমি যখনই যেটা অ্যাড করতে থাকি সেটা তোমরা সবাই পেয়ে যাবে। আমি প্লেলিস্টের মধ্যে সবকিছু অ্যাড করে দিব। আর ভিডিও যেহেতু প্রাইভেট থাকবে, তোমাদের তো মেইল আইডি আমার কাছে প্রোভাইড করা আছে, আমি জাস্ট তোমাদের সাথে সেটা শেয়ার করে দিব, ঠিক আছে? কোনো সমস্যা হবে না। আর এই তো, তবে আমি তোমাদেরকে যেটা দিয়ে দিব এখন পড়ার জন্য সেটা হচ্ছে, একটু দাঁড়াও, তোমাদের যেটা দিচ্ছি সেটা হচ্ছে, তোমাদের যার কাছেই যে বইটা আছে, আইসিটি টেক্সট বুক যেটাই আছে তোমাদের কাছে, আইসিটি টেক্সট বুক যার কাছে যেটাই আছে থাকে না কেন, সেই টেক্সট বুক থেকে যত এক্সাম্পলস আছে, অনেকগুলো এক্সাম্পল কিন্তু আছে, মুজিবুর রহমান স্যারের বই, আরো অনেক বই আমি দেখছি, সেগুলোতে অনেক অনেক বেশি এক্সাম্পলস আছে। তো তোমরা যদি ওই এক্সাম্পলস গুলা ভালো মতো বুঝে করতে পারো এবং পড়তে পারো, যদি দেখা যায় প্রবলেম বুঝতে পারতেছো, সলিউশনে বুঝতে পারতেছো, তাইলে কিন্তু তোমার এইচএসসি লেভেলের কোনো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রবলেম থাকবে না। ওকে, এই তো হিসাবটা জাস্ট অল এক্সাম্পলস, এটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে বা এটাই তোমাদের টাস্ক থাকবে যেটা তোমরা করতে হবে। এবং আমি যতটুকু সম্ভব তোমাদেরকে সি প্রোগ্রামিং এর ইন্টারমিডিয়েট লেভেলে কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনেক অ্যাডভান্স চলে গিয়েছিলাম, বাট খুব একটা বেশি যে অ্যাডভান্স কিছু এরকম না। তোমাদের সিলেবাসের ভিতর থেকে আমি জিনিসপত্র যতটুকু সম্ভব রাখা ট্রাই করেছি। কিছু প্রবলেম আছে যেগুলা আমি একটু অ্যাডভান্স গিয়েছি, সেটা তোমাদের সুবিধার্থেই। তোমরা যদি ওই অ্যাডভান্সগুলো বুঝে থাকো, তাহলে পরবর্তীতে তোমাদের সি প্রোগ্রামিং এ কোনো সমস্যা হবে না। কিছু টপিক যেগুলো আমি অ্যাডভান্স টপিকের আওতায় রেখেছিলাম, তার মধ্যে একটা ছিল আমাদের পয়েন্টার, সেটা তোমাদের আমি এখনো পড়াই নেই, এবং সেটা আমি পরবর্তীতে ভিডিও করে তারপরে আমি প্লেলিস্টে রেখে দিব। যার ইচ্ছা আছে দেখতে পারো, যার দেখার ইচ্ছা নেই না দেখলেও কোনো সমস্যা নেই। এটা ইন্টারের সিলেবাসে কোনোভাবেই ঢুকবে না, এটাতে বিশ্বাস রাখতে পারো। পয়েন্টার নিয়ে কোনো ঝামেলাই তোমাদের থাকবে না। পয়েন্টার, তারপরে ফাইল, ঠিক আছে, ফাইল হ্যান্ডলিং, কিভাবে ফাইল ইনপুট নিতে হয়, ফাইলের মধ্যে কিভাবে ইনপুট দিতে হয়, ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, ফাইল কিভাবে রিড করতে হয়, ফাইল কিভাবে রাইট করতে হয়, এই জিনিসপত্রগুলো আমি জাস্ট পরবর্তীতে ভিডিও বানিয়ে ইউটিউবে রেখে দেবো আমার প্লেলিস্টে, যেটা তোমাদের প্রাইভেট করে রেখে অথবা পাবলিক করে রেখে যেভাবে রেখে রাখবো সেটা তোমরা পেয়ে যাবা। সো ফর নাও আমাদের সি প্রোগ্রামিং এর যে কোর্সটা ছিল সেটা এন্ড হয়ে গেছে। আমি যতটুকু সম্ভব তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া দরকার কোনো একটা টপিক, প্রোগ্রামিং এর যে কোনো টপিক আমি ট্রাই করেছি এক্সাম্পল দিয়ে, কোড দিয়ে। আমি আশা করি তোমরা কোর্সটা এনজয় করেছো। আর কোর্সটা যেহেতু শেষ, তো আমরা নেক্সট মান্থ থেকে যারা আমার আইসিটি কোর্সে যারা অলরেডি এনরোলড আছো, তারা তো নেক্সট মান্থ থেকে আমি যে টপিক শুরু করি সেটা দিয়ে ঢুকে যাবা। তো নেক্সট মান্থ থেকে আমি যেটা শুরু করবো সেটা হচ্ছে ওয়েব প্রোগ্রামিং, ঠিক আছে? ওয়েব প্রোগ্রামিং নিয়ে তোমাদের অনেকেরই ইন্টারেস্ট আছে, যারা হচ্ছে ওয়েব ডিজাইনিং এ ঢুকতে চাও অথবা ওয়েব ডেভেলপমেন্টে ঢুকতে চাও তাদের জন্য। সো সেক্ষেত্রে আমরা যে ল্যাঙ্গুয়েজটা নিয়ে মেইনলি কথা বলবো সেটা হচ্ছে এইচটিএমএল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? সো এই ল্যাঙ্গুয়েজটা দিয়েই কিন্তু তোমাদের ওয়েব ডেভেলপিং এর যাত্রা শুরু হবে। এটা ছাড়া আসলে কিছু নাই, এটা দিয়েই তুমি শুরু করতে হবে। সো যদি কারো ইন্টারেস্ট থাকে ওয়েব প্রোগ্রামিং এর উপর, তাহলে তুমি যদি চাও এইচটিএমএল এর কোর্সটা করতে পারো। যারা আইসিটিতে অলরেডি এনরোল আছে তারা তো আর পাচ্ছ এটা। আর যারা হচ্ছে তোমার এইচটিএমএল আলাদাভাবে করতে চাও, ইউ ক্যান জয়েন, ঠিক আছে? সো নেক্সট মান্থ থেকে, এই মাসে আর আমি আইসিটির উপর কোনো ক্লাস নিচ্ছি না। এই মাস পর্যন্ত আমাদের, এই মাস তো শেষই, আজকে 28 তারিখ। সো নেক্সট মান্থ থেকে আমরা এইচটিএমএল অথবা ওয়েব প্রোগ্রামিং শুরু করবো। সো ওয়েব প্রোগ্রামিং বলছি যদিও, কিন্তু বেসিক্যালি তো আমরা পুরো কোর্সের মধ্যে এইচটিএমএলটাই সলভ করব, ঠিক আছে? থিওরিটিক্যাল অনেক কথাবার্তা আছে এবং ম্যাক্সিমামই হচ্ছে তোমার এইচটিএমএল এর জিনিসপত্র আছে, এবং কিছু জিনিস আছে যেটা বইয়ে মনে করো একটু মানে এই জিনিসগুলো এরকম যে কোডগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। সো অনেক ক্ষেত্রে আছে এইচটিএমএল এর অনেক কোড চেঞ্জ হয়ে গেছে, যেমন ধরো এখন HTML5 এখন চলতেছে। তো বইয়ে অনেক ক্ষেত্রে মনে করো যদি এইচটিএমএল এর পুরান ভার্সনের কোড দিয়ে দেয়া আছে, সেটা হয়তো এখনের ব্রাউজার ডিটেক্ট করতে নাও পারে। তো সেই জিনিসগুলোতে একটু আপডেট থাকতে হবে আমাদেরকে, আমরা যাতে লেটেস্ট কোডটাই করতে পারি, যাতে আমাদের ব্রাউজার ডিটেক্ট করতে পারে, ঠিক আছে? ঠিক আছে, সো দ্যাটস ইট। সো আমাদের নেক্সট মান্থ থেকে শুরু হয়ে যাবে HTML5 না, HTML শুরু হয়ে যাবে। তো তোমরা যারা আছো তারা জয়েন করতে পারো, নতুন করে যারা
মানে সি প্রোগ্রামিং করেছো, শুধুমাত্র সি প্রোগ্রামিং যারা করেছো, যদি ইন্টারেস্ট থাকো তাহলে এইচটিএমএলটাও করতে পারো। আর যারা আইসিটিতে আছে তারা তো করতেই পারো জয়েন। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো। আমার ক্লাস আজকে এখানেই সমাপ্ত। ঠিক আছে? আমাদের টোটাল সি প্রোগ্রামিং এ 12টা লেকচার ছিল। 12টা লেকচারে আমরা যতটুকু সম্ভব 1 মাসে আমি যথেষ্ট বেশি সময় নিয়ে সি প্রোগ্রামিংটা করেছি, যাতে তোমরা এই জিনিসপত্রগুলো ভালোমতো হজম করতে পারো। ওকে? ঠিক আছে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।